আরও এক ধাপ এগিয়ে গিয়ে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। তার কারণ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একটি গোপন কথা। প্রাক্তন সিআইএ ইন্টেল অ্যানালিস্ট তিনি বলেছিলেন যে গত 18ই এপ্রিল হোয়াইট হাউসের একটি বৈঠকে ডোনাল্ড ট্রাম্প নিউক্লিয়ার কোড ব্যবহার করতে চেয়েছিলেন। একটা সময় নাকি নিউক্লিয়ার কোড ব্যবহারের জন্য তুলকালাম হয়ে গিয়েছিল বৈঠকের পরিস্থিতি, যেটা এই মুহূর্তে পুরো কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্ব। তার এই একটি পডকাস্ট তিনি কি মিথ্যে বলবেন? তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদলে সিজফায়ার অ্যানাউন্স করে দিলেন, মানে সিজফায়ারের মেয়াদ বাড়িয়ে দিলেন কেন? সত্যিই কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ওই যে নিউক্লিয়ার কোড দিয়ে দিয়েছে? দেখুন, বলছে হামলার মুখে দাঁড়িয়ে, বম্বিং এর মুখে দাঁড়িয়েও কিন্তু তেহরান দমে যাচ্ছে না। বেছে বেছে হেজবুল্লাহর সদস্যদের মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। তাহলে কিসের যুদ্ধবিরতি? কিন্তু দেখুন, এটাই কিন্তু সবচেয়ে বড় ট্যাকটিক্স মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। এটাই ইঙ্গিত করে যে তারা এবার পুরোদমে যুদ্ধের জন্য রেডি হচ্ছে। এই যুদ্ধবিরতিটা অ্যাকচুয়ালি ছিল তাদের একটা সময় কেনার কৌশল। মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 159 বিলিয়ন মার্কিন ডলার, যা এতদিন ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের থেকে ট্যারিফ হিসেবে উসুল করেছেন, সেই টাকা ফেরত দিতে হবে। গত 20শে ফেব্রুয়ারি এই আদেশ দিয়েছিলেন মার্কিন সুপ্রিম কোর্ট। আর এতদিন বাদে এসে যখন সেই ফেরত দেওয়ার সময়সীমা প্রায় সামনে এসে দাঁড়িয়েছে, তখন ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল পোস্টে তিনি পোস্ট করেন, সোশ্যাল ট্রুথে, যে 159 বিলিয়ন মার্কিন ডলার, এত টাকা একটা দেশের মোট সম্পত্তির চেয়েও নাকি অনেক বেশি। এত টাকা কিভাবে ফেরত দেওয়া যায়? এটা কি কোনো রায় হলো? অযৌক্তিক রায়। এই নিয়ে তিনি মার্কিন সুপ্রিম কোর্টের সমালোচনা পর্যন্ত করেছেন। বুঝতে পারছেন? তিনি সেই ডোনাল্ড ট্রাম্প, যে ডোনাল্ড ট্রাম্প দুদিন আগে বলেছেন যে আমরা তৈরি ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত করতে। সেই ডোনাল্ড ট্রাম্প, যেই ডোনাল্ড ট্রাম্প একদিকে বলে যে দেশের উন্নয়নমূলক প্রকল্পের জন্য টাকা নেই, একদম চাইবেন না, তার কারণ আমরা এখন যুদ্ধ লড়ছি। আবার সেই ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি মার্কিন সুপ্রিম কোর্টের আদেশ মানতে পারছি না। সেই ডোনাল্ড ট্রাম্পই আবার ইসলামাবাদে প্রতিনিধি পাঠিয়েছে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা করতে। যদিও ইরান জানিয়ে দিয়েছে তারা দ্বিতীয় দফার আলোচনা করতে রাজি নয় সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধির সঙ্গে। এই মুহূর্তে ইসলামাবাদে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি কথাবার্তা বলেছেন পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার তথা পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে, আসিম মুনিরের সঙ্গে, ফিল্ড মার্শাল। সেই বৈঠকে শোনা যাচ্ছে নাকি একদিকে যেমন ইসলামাবাদ অংশগ্রহণ করেছে, অন্যদিকে ইরান অংশগ্রহণ করেছে, আর অন্যদিকে মস্কোরও নাকি প্রতিনিধি ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি সরাসরি ছিল না ইরান এবং ইসলামাবাদের আলোচনার মধ্যে। তাহলে এই প্রথম দফার বৈঠক যেরকমভাবে হয়েছিল সেরকমভাবেই এই বৈঠকও হচ্ছে। যদিও এই বৈঠকটাকে দ্বিতীয় দফার বৈঠক বলতে নারাজ ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে। কিন্তু দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র এই বৈঠকটিকে প্রথম দফার বৈঠকের মতন গুরুত্ব দিচ্ছে না। যদি দিত তাহলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবশ্যই পাঠাতেন ইসলামাবাদে। তিনি ইসলামাবাদে যাননি। বুঝতে পারছেন? গত এপিসোডে আপনাদের আমি দেখিয়েছিলাম শেষ পর্যন্ত যে এই যুদ্ধ কিছুতেই থামার নয়। বিরতি যে ভঙ্গুর বিরতি চলছে যুদ্ধবিরতির নামে, সেই যুদ্ধবিরতিও এবার শেষ হতে চলেছে। সেই হুমকি ইরানের থেকেও এসেছে, আর সেই হুমকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও এসেছে। আজ আপনাদের দেখাবো আরও এক ধাপ এগিয়ে গিয়ে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। তার কারণ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একটি গোপন কথা। কি গোপন কথা? হোয়াইট হাউসের মধ্যেই নাকি একটি বৈঠকে আলোচনা হয়েছে সে বিষয় নিয়ে। কি বিষয়? ইরানে এবার পরমাণু হামলা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই প্রকাশ্যে আসতেই এই খবর নড়ে চড়ে গেছে গোটা বিশ্ব। শুধু কি তাই,
শুধু তাই নয়, গত এপিসোডেই আপনাদের আমি দেখিয়েছিলাম যে 3 নম্বর রণতরী এবার পারস্য উপসাগরে ভিড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর একই সঙ্গে ইসরায়েল থেকে জর্ডান, ইউএই থেকে সৌদি আরব, প্রত্যেকটি দেশের আকাশে এখন মার্কিন যুদ্ধ বিমান মোতায়েন করে দিয়েছে। কিন্তু কেন? একদিকে যখন ইসলামাবাদে আলোচনা হচ্ছে, যাই আলোচনা হোক, সরাসরি আলোচনা হোক চাই নাই হোক, এমন তো অবস্থায় দাঁড়িয়ে এই ধরনের প্রস্তুতি কেন মার্কিন যুক্তরাষ্ট্রের, সেইটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, ইউএস প্রিপেয়ার্স নিউক্লিয়ার স্ট্রাইক অন ইরান। একটা বড়সড় জিজ্ঞাসা চিহ্ন আমি দিয়েছি, তার কারণ এখন এটা একটা প্রশ্নের ওপরেই দাঁড়িয়ে রয়েছে যে সত্যিই কি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে পরমাণু হামলার সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলেছে? সত্যিই কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ওই যে নিউক্লিয়ার কোডস দিয়ে দিয়েছে? সেইটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, প্রথম স্লাইডে আমি রেখেছি যে ইসলামাবাদে বৈঠক চলছে সেই নিয়ে CNN ওয়ার্ল্ড করেছিল। প্রথমে Iran's foreign minister in Islamabad as Pakistan pushes to restart peace talk. কে গিয়েছিলেন? ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি। এই হচ্ছে সেই ছবি, যেই ছবি তুলে ধরে ইসাকদার, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং ডেপুটি প্রাইম মিনিস্টার, তিনি একটি টুইট করেন, যে টুইটে তিনি লেখেন, প্লিজ টু রিসিভ অ্যান্ড ওয়েলকাম মাই ব্রাদার ফরেন মিনিস্টার অফ ইরান H.E. আব্বাস আরাকচি টু ইসলামাবাদ অ্যালংসাইড ফিল্ড মার্শাল সৈয়দ Asim Munir and Interior Minister Mohsin Naqvi. Look forward to our meaningful engagement aimed at promoting regional peace and stability. ইতিমধ্যেই ইরানের রাষ্ট্রীয় চ্যানেলগুলিতে, প্রেস টিভিতে যে সমস্ত প্যানেল অনুষ্ঠিত হচ্ছে সেখানেই আগত বিশ্লেষকরা কিন্তু এই দাবি করছে পাকিস্তানের দ্বৈত ভূমিকা নিয়ে। তারা অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করছে বলেই তাদের মত ইরানের বিশ্লেষকদের। অন্যদিকে ইরানের সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি থেকে শুরু করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান, তারা প্রত্যেকে এইটা মেনে নিলেও তারা কিন্তু ইসলামাবাদকে একটা সুযোগ দিতে চাইছে। আর সেই কারণেই এই পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ সফর এবং ইসাকদার সহ, আসিম মুনির সহ, মহসিন নকভি সহ তাদের সঙ্গে আলোচনা। তারা কিন্তু ডিরেক্ট এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধির সঙ্গে কোনো আলোচনায় বসেনি, শেষ পাওয়া খবর অনুযায়ী। অন্যদিকে দেখুন, ইন্ডিপেন্ডেন্ট করছে যে ইরান ইউএস ওয়ার লেটেস্ট ট্রাম্পস এনভয়েস উইটকফ অ্যান্ড কুশনার লিভিং ফর পাকিস্তান অ্যাজ তেহরান ডিনাইস ডিরেক্ট টকস। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। শোনা যাচ্ছে নাকি তারাও আলোচনা করেছে, কিন্তু কাদের সঙ্গে আলোচনা করেছে সেটা বোঝা যাচ্ছে না। ইরানের কোনো প্রতিনিধি, মানে একজনই গিয়েছেন, তার সঙ্গে তো কোনো আলোচনা হয়নি, বরং তারা হয়তো ইসলামাবাদের সঙ্গে আলোচনা করেছে। সেই আলোচনায় হয়তো আসিম মুনির ছিলেন, শেহবাজ শরীফ থাকতে পারেন, তাকে তো পাত্তা দেওয়া হচ্ছে না। এখন ইসাকদারি সব কিছু সামলাচ্ছেন, মহসিন নকভি সামলাচ্ছেন, কারণ এরা দুজনই হচ্ছেন আসিম মুনিরের বেশি ঘনিষ্ঠ শেহবাজ শরীফের থেকেও। দেখুন গেছে কারা, বলছে ট্রাম্পসের এনভয় উইটকফ আর কুশনার। কিন্তু জেডি ভান্স কোথায় গেলেন? প্রথম যে বৈঠক হয়েছিল ইসলামাবাদে, সেখানে তো 3 জন প্রতিনিধি ছিলেন, বিশেষত আমরা জানতাম, যেটা মানে মেন 3 জন ছিলেন প্রধান। তার মধ্যে নেতৃত্বদানকারী যে ছিলেন সে হচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি কোথায় গেলেন? সিএনবিসি করেছে, বলছে কুশনার আর উইটকফ নট ভান্স হেডিং টু পাকিস্তান ফর ডিরেক্ট টকস উইথ ইরান, হোয়াইট হাউস সেস। হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে যে ভান্স যাচ্ছেন না, ভান্স যাননি। সেখানে গেছেন উইটকফ এবং কুশনার, তারাই সামনে নেবেন এই দ্বিতীয় দফার বৈঠক, তারাই আলোচনা করবেন ইরানের সঙ্গে। কিন্তু ইরান বলছে আমরা তো আলোচনা করব না। দেখুন কি বলছে, ইউএস অফিসিয়ালস জারেড কুশনার অ্যান্ড স্টিভ উইটকফ উইল হেড টু পাকিস্তান অন স্যাটারডে মর্নিং টু এঙ্গেজ ইন ডিরেক্ট টকস উইথ দেয়ার ইরানিয়ান কাউন্টারপার্টস, হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সেড। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট তিনি জানিয়ে দিয়েছিলেন যে শুক্রবারই তিনি জানিয়ে দিয়েছিলেন যে আমাদের এখান থেকে রওনা দিচ্ছেন 2 জন মাত্র, একজন হচ্ছেন জেড কুশনার আর একজন হচ্ছেন স্টিভ উইটকফ। জেডি ভান্স যাচ্ছেন না, শেষ মুহূর্তে এসে এটাই ঠিক হয়েছে জেডি ভান্স যাচ্ছেন না ইসলামাবাদে, তাই তিনি যাননি। এই দুজনেই গেছেন। কিন্তু জেডি ভান্স কোথায় গেছেন? ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স হু লেড এ প্রায়ার
US delegation to Islamabad for an initial round of negotiations with Iran will not be attending this weekend talks, Leavitt said. তিনিই বলেছেন যে যিনি জেডি ভান্স প্রথম বৈঠকটির নেতৃত্ব দিয়েছিলেন তিনি এই দ্বিতীয় বৈঠকে থাকছেনই না। তার মানে বুঝতে পারছেন মার্কিন যুক্তরাষ্ট্র এই বৈঠকটাকে গুরুত্বই দিচ্ছে না, বরং এই যুদ্ধবিরতির নামে ওই যে ডোনাল্ড ট্রাম্প বাড়িয়ে দিয়েছে না যুদ্ধবিরতির সময়কাল, নিজের মনকালীন মানে নিজের মনে যেটা এসছে তিনি বাড়িয়ে দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য ইরানকে একটা সুযোগ দিয়ে যে তোমরা তোমাদের প্রস্তাব নিয়ে আসো, সেই প্রস্তাব অনুযায়ী আলোচনা হবে, যতদিন না নিয়ে আসতে পারছো ততদিন পর্যন্ত যুদ্ধবিরতি চলবে। কেন বলেছেন জানেন? সেটাও আজকে আপনাদের দেখাবো। দেখুন এখানে জেডি ভান্স জানি সেই কারণে দুজনই মাত্র গেছে, ঠিক আছে। এবার আপনাদের দেখাই যে বলছে এই যুদ্ধটা তো ইসরায়েল টিকিয়ে রেখেছে, অন্যদিকে ইসরায়েল আর লেবাননের আরও 3 সপ্তাহ যুদ্ধবিরতি বাড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তিনিই অ্যানাউন্স করেছেন, সোশ্যাল ট্রুথে পোস্ট করেছেন যে আরও 3 সপ্তাহ বাড়িয়ে দিলাম। মানে কি ওই 16 তারিখ শুরু হয়েছিল, 26 তারিখ মানে আজ হয়তো সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল, তার আগেই গতকাল 25 তারিখ ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল ট্রুথে একটি পোস্ট করে জানিয়ে দেন যে আমরা 3 সপ্তাহের জন্য লেবানন এবং ইসরায়েলের যুদ্ধ বিরতি চালিয়ে যাব। কিন্তু যুদ্ধবিরতি কি আসলে চলছে? লেবাননে তো আইডিএফ এর কর্মীরা সেখানে ঘাঁটি গেড়ে বসে আছে এবং বেছে বেছে হেজবুল্লাহর সদস্যদের মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। তাহলে কিসের যুদ্ধবিরতি? কিন্তু দেখুন এটাই কিন্তু সবচেয়ে বড় ট্যাকটিক্স মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। নামে যুদ্ধবিরতি গোটা বিশ্বকে দেখাবে যে আমরা সিজফায়ারে আছি, কিন্তু ভেতর দিয়ে তারা যা করার তা করে দিচ্ছে। ইরানের ক্ষেত্রেও সেম কেস। দেখুন বলছে কি আল আরাবিয়া ইংলিশ সেখানে একটি টেলিকাস্ট সম্প্রচার হয় কাউন্টার পয়েন্টস বলে, যেটার হোস্ট করেন মেলিন্ডা নিউসিফোরা। সেখানে একটি হেডলাইন ছিল, কি হেডলাইন ছিল? বলছে দিস ওয়ার ইজ বিং রান বাই ইসরায়েল, হোয়াই ডিড ট্রাম্প এক্সটেন্ড ইরান সিজফায়ার। এই অনুষ্ঠানে তিনি এই বিষয়টাকে তুলে নিয়ে এসেছিলেন যে এই যে ইরান যুদ্ধ কি ইসরায়েলই চালাচ্ছে? কেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে সিজফায়ার ঘোষণা করলেন কেন? দেখুন সেখানে ইন্ট্রোতেই একটি কথা লিখেছে, অনুষ্ঠানের ইন্ট্রোতেই বলছে জাস্ট আওয়ার আফটার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিক্লেয়ার্ড হি হ্যাড নো ডিজায়ার টু কন্টিনিউ দ্য ইরান সিজফায়ার, হি unilaterally announced an extension amid threats of return to bombing. Tehran did not blink. বলছে কিছুক্ষণ আগেই যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এই যুদ্ধবিরতি আমি আর বাড়াবো না, আর সেই ডোনাল্ড ট্রাম্প খানিকক্ষণ বাদে এসেই বলল আমি অনির্দিষ্টকালের জন্য এই যুদ্ধবিরতি বাড়িয়ে দিলাম মেয়াদকাল। কেন? হোয়াই? দেখুন বলছে হামলার মুখে দাঁড়িয়ে, বম্বিংয়ের মুখে দাঁড়িয়েও কিন্তু তেহরান দমে যাচ্ছে না, তারা কিন্তু তাদের জায়গায় স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ তাদের যুক্তি রয়েছে, তারা সত্যের পথে হাঁটছে। সেই কারণেই দেখবেন এই ভিডিওটি অবশ্যই দেখবেন, সেই জন্য আমি তুলে ধরেছি, তাহলে পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন। আর যদি না দেখেন তাহলে তারা এই ভিডিওটা তো দেখছেনই, জেনে যাবেন। দেখুন গল্পটা কী ছিল, এর ভেতরে কী নিয়ে আলোচনা করেছিল। CNN পলিটিক্স একটি খবর করেছিল, যে খবরটিকে ধরে এই ভিডিওতে আলোচনা হয়, আরও অনেক খবর ছিল, কিন্তু এইটা আপনাকে একটা সামারি বলে দেবে। কি বলছে? হোয়াই প্রেসিডেন্ট ট্রাম্প এক্সটেন্ডেড হিজ সিজফায়ার উইথ ইরান। কেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এই যুদ্ধ বিরতির মেয়াদ বাড়িয়ে দিলেন নিজের মনে মনে অনির্দিষ্টকালের জন্য, ততদিন পর্যন্ত যতদিন না ইরান তাদের প্রপোজাল নিয়ে আসছে আলোচনার টেবিলে। 22 তারিখ করেছিল এই খবর, 22 তারিখ। কি বলছে দেখুন, বলছে অ্যাজ ট্রাম্প মেট উইথ ভান্স, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, ডিফেন্স সেক্রেটারি পিট হেগজেথ, chairman of the Joint Chiefs Dan Kane and CIA Director John Ratcliffe at the White House Tuesday. মঙ্গলবার একটি বৈঠক অনুষ্ঠিত হয় হোয়াইট হাউসে, যেখানে ডোনাল্ড ট্রাম্প ছিলেন, আর ছিলেন জেডি ভান্স, ছিলেন মার্কো রুবিও, ছিলেন পিট হেগজেথ, ছিলেন ডান কেইন এবং জন রেডক্লিফ। এদেরকে নিয়ে একটি বৈঠক হয়। The administration had still heard nothing from the Iranians. Officials had urged the top mediator from Pakistan, Field Marshal Asim Munir, to get at least some kind of response before Vance boarded Air Force 2. দেখুন মঙ্গলবার যখন এই বৈঠক অনুষ্ঠিত হয় হোয়াইট হাউসে, তখনও কিন্তু এটা নির্ধারিত ছিল যে দ্বিতীয় দফার বৈঠক যখন ইসলামাবাদে হবে, তখন ওই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন কিন্তু জেডি ভান্স নিজেই স্বয়ং।
তাই বলা হয়েছিল আসিম মুনিরকে, ওই বৈঠক থেকেই বলা হয়েছিল আসিম মুনিরকে, মানে হয়তো পারে ওভার থ্রু ফোন কলে, যে তুমি এটুকু নিশ্চিত করো যে ইরান কিছু বলছে, তারা দ্বিতীয় দফার বৈঠকের জন্য তারা একটা কিছু নিশ্চিতকরণ দিচ্ছে, এটুকু তুমি নিশ্চিত করো। যতক্ষণ না তুমি এটুকু নিশ্চিত করবে ততক্ষণ পর্যন্ত জেডি ভান্স কিন্তু প্লেনে উঠবে না। এই বক্তব্য ওই বৈঠক থেকেই আসিম মুনিরকে জানানো হয়েছিল। স্টিল আওয়ার্স লেটার দেয়ার ওয়াজ নাথিং। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যায়, বৈঠকে তারা অপেক্ষা করে আসিম মুনিরের উত্তরের জন্য, কোনো উত্তর আসে না, কোনো উত্তর আসে না, পরিস্থিতি চেঞ্জ হয় না। কি বলছে তারপরে, অ্যাট দ্য হোয়াইট হাউস ট্রাম্প টপ এইডস বিলিভ এ মেন রিজন দে ডিড নট হেয়ার ব্যাক ওয়াজ ফ্র্যাকচারাস উইদিন দ্য কারেন্ট ইরানিয়ান লিডারশিপ, their understanding based fertily and dispatch from the Pakistani intermediaries. According to the three officials, the administration sense is that the Iranian don't have consensus on their positions or how much to impair the negotiations or uranium enrichment and the country's current stockpile of enrichment uranium, a major sticking point in the peace talks. তাই তারা মনে করে সেই বৈঠকে থাকা 3 ব্যক্তি কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পকে বোঝায় যে দেখুন, মনে হচ্ছে ইরানের কোনো একটা নেতৃত্ব সংকটে তারা ভুগছে, নেতৃত্বহীনতায় ইরান ভুগছে, আর সেই কারণেই কোনো রকম সিদ্ধান্ত তারা নিতে পারছে না। কে সিদ্ধান্ত নেবে, আলোচনার টেবিলে কাকে পাঠানো হবে এবং তিনি তার নিরপেক্ষতা নিয়ে সেখানে আলোচনা করতে পারবেন কি না, এই নিয়ে এখন দ্বিধাবিভক্ত ইরান। এটা বোঝানো হয় ডোনাল্ড ট্রাম্পকে সেই বৈঠকে। আর এই যে কথা উঠছিল ইউরেনিয়াম এনরিচমেন্ট, ইরান তাদের ইউরেনিয়াম কর্মসূচি চালাবে কিনা, সমৃদ্ধকরণের কর্মসূচি চালাবে কিনা, সেটা নিয়েও নাকি দ্বিধাগ্রস্ত ইরান এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো হয়। পার্ট অফ দ্যাট conflicting factor the US believes is wherever the new supreme leader Mustafa Khamenei is giving his subordinates clear directions, or if they are simply having a guess what we want without specific instruction. বলছে মোস্তফা খামেনি তিনি তার আত্মগোপন করে রেখেছেন, এই বিষয়টাই কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে ইরানের কাছে, তার কারণ তাদের কোনো নেতৃত্ব নেই। কে কাকে নির্দেশ দিচ্ছে, কার নির্দেশে কে চলছে বুঝতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। আর সেই কারণেই তিনি গত বছর আপনাদের দেখিয়েছিলাম, তিনি একটি টুইট করেছিলেন যেখানে লিখেছিলেন তিনি যে এই মুহূর্তে ইরানের কট্টরপন্থী এবং মধ্যপন্থীদের মধ্যে দারুণ সংঘাত চলছে। এই বৈঠকের পরেই এরকম মন স্থির করেন ডোনাল্ড ট্রাম্প, যে মন স্থির করার পর সোশ্যাল ট্রুথে এসে ওই পোস্টটি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বোঝা গেল বিষয়টা, তাকে বোঝানো হয়েছিল যে ইরানের কোনো নেতৃত্ব নেই, তারা বুঝতে পারছে না তারা দ্বিতীয় দফার বৈঠকে আসবে হ্যাঁ কি না। সেই কারণে তিনি জেডি ভান্সকে প্লেনেও নাকি উঠতে দেয়নি শোনা যাচ্ছে। আর সেই কারণেই ইসলামাবাদে এই মুহূর্তে 2জন প্রতিনিধি এলেও জেডি ভান্স যে প্রথম দফার বৈঠকের নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিন্তু আসেননি। দেখুন, এই বৈঠক হয়েছে আমি দেখালাম গত 20 তারিখে, 20শে এপ্রিল, তাই তো। আর 20শে এপ্রিলই একটি পডকাস্টে প্রাক্তন সিআইএ ইন্টেন অ্যানালিস্ট লেরি সি জনসন তিনি একটি মারাত্মক কথা বলে দিয়েছিলেন, বোমা ফাটিয়ে দিয়েছিলেন। এই পডকাস্টটির নাম লেরি জনসন হু কন্ট্রোলস হরমুজ জাজিং ফ্রিডম পডকাস্টটির নাম, যে পডকাস্টটি হোস্ট করেন জাজ নেপোলিটানো। জাজিং ফ্রিডম পডকাস্টটির নাম, ইউটিউবে পেয়ে যাবেন, ইউটিউবে গিয়ে আপনি এই ভিডিওটা দেখতে পারেন, কিংবা তাদের মেন ওয়েবসাইটে গিয়ে এই ভিডিওটি দেখতে পারেন। কি রয়েছে ভিডিওতে, কি বলেছিলেন তিনি, এবার আপনাদের বলি। নিউজ উইক করেছে এই খবর, বলছে ডিড ট্রাম্প ট্রাই টু ইউজ নিউক্লিয়ার কোডস, নো এভিডেন্স টু ব্যাক ভাইরাল ক্লেম। এই পডকাস্টে প্রাক্তন সিআইএ ইন্টেন অ্যানালিস্ট তিনি বলেছিলেন যে গত 18ই এপ্রিল হোয়াইট হাউসের একটি বৈঠকে ডোনাল্ড ট্রাম্প নিউক্লিয়ার কোড ব্যবহার করতে চেয়েছিলেন। আর তারপর থেকেই শোরগোল পড়ে যায় বিশ্ব রাজনীতিতে। বলছে দ্য ক্লেম অরিজিনেটেডস ফ্রম কমেন্টস মেড বাই ফর্মার সিআইএ অফিসার ল্যারি জনসন ডিউরিং অ্যান April 20 appearance on Judging Freedom, a podcast and YouTube talk show hosted by former Fox News legal analyst Andrew Napolitano.
Johnson alleged that the emergency meeting at the White House turned confrontations when General Dan Kane, chairman of the Joint Chiefs of Staff, reportedly stood his ground against a presidential directive. তিনি সেখানে বলেছিলেন স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এমন কোনো এই এমার্জেন্সি মিটিংয়ে এমন কোনো নির্দেশ বা আদেশ এসেছিল যার সঙ্গে একমত হতে রাজি হননি চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফ অফ স্টাফ ড্যান কেন, যে ড্যান কেন গত 20 তারিখের বৈঠকেও উপস্থিত ছিলেন হোয়াইট হাউসে। দেখুন কি গল্প, হোয়াট লেডি জনসন সেড, কি বলেছিলেন তিনি। বলছে অ্যাকর্ডিং টু জনসন দ্য এক্সচেঞ্জ ওয়াজ apparently quite a blow up, resulting in a Khan allegedly refusing to facilitate the use of the so-called nuclear codes. The episode features footage of Kane walking on White House grounds with his head down that Johnson suggested supported his account. বলছে একটা সময় নাকি নিউক্লিয়ার কোড ব্যবহারের জন্য তুলকালাম হয়ে গিয়েছিল বৈঠকের পরিস্থিতি, মানে রণক্ষেত্রের মেজাজ ধারণ করে নিয়েছিল হোয়াইট হাউস স্বয়ং। কারণ ডোনাল্ড ট্রাম্প একটি আদেশ দিচ্ছিল, যে আদেশ স্বয়ং চেয়ারম্যান অফ দ্য জয়েন্ট চিফস অফ স্টাফ তিনিও মেনে নিতে চাননি, তিনি বারবার রিফিউজ করছিলেন, যেটাকে বলা হচ্ছে দ্য সো কল্ড নিউক্লিয়ার কোডস। বুঝতে পারছেন যে অ্যাটাচি থাকে না ডোনাল্ড ট্রাম্পের হাতে, দেখেছেন তো, সব প্রেসিডেন্টের হাতেই থাকে, সব মার্কিন প্রেসিডেন্টের হাতেই থাকে, ওই অ্যাটাচির মধ্যেই রয়েছে নিউক্লিয়ার কোডস। আচ্ছা, তারপর কি বলছে, বলছে দীর্ঘক্ষণ হোয়াইট হাউসের মেঝেতে গ্রাউন্ডে তাকে মাথা নিচু করে দেখা গিয়েছিল, কাকে, ড্যান কেনকে। ডোনাল্ড ট্রাম্পের সামনে দীর্ঘক্ষণ মাথা নিচু করেছিলেন তিনি, কোনো কথা বলতে পারেননি। কে বলছেন? প্রাক্তন সিআইএ কর্মী বলছেন, সিআইএ অ্যানালিস্ট বলছেন, বুঝতে পারছেন। কিন্তু তিনি এই খবর কোথা থেকে পেয়েছেন তিনি বলেছেন ওই সূত্র জানাবো না, সূত্র আমরা জানাই না, কিন্তু এই খবর যে কনফার্ম সেটা তিনি জোর দিয়ে বলেছেন। তারপর দেখুন কি বলছে, নিউজ উইক হ্যাজ ফাউন্ড নো ইন্ডিপেন্ডেন্ট কোলাবোরেশন অফ দিস এক্সচেঞ্জ হোয়াইল high level meetings were reported by multiple news outlets and taking place on April 18 to discuss the expirations of the Iran ceasefire. No credibility news organizations or government officials have verified that nuclear launch authorities was ever invoked. বলছে সেইখানে 18 তারিখ বৈঠক হয়েছিল, তার একটা খবর পাওয়া যাচ্ছে। নিউজ উইক তারা যোগাযোগ করেছিল হোয়াইট হাউসের কর্মীদের সঙ্গে, তারাও এটা বলছে, মান্যতা দিচ্ছে, হ্যাঁ সেদিন হয়েছিল আলোচনা, হ্যাঁ সেদিন আলোচনায় উত্তপ্ত পরিবেশও তৈরি হয়েছিল, এটাও অনেকে মানছে। কিন্তু কেউ এটা মানছে না যে নিউক্লিয়ার লঞ্চ নিয়ে আলোচনা হয়েছিল কি না। দেখুন তার পরের লাইনে বলছে, সাম রিপাবলিকানস হ্যাজ এক্সপ্রেসড স্কেপটিজমস অ্যাবাউট দ্য অ্যালিগেশনস। অনেক রিপাবলিকান নেতারাও এটাকে এড়িয়ে গেছেন এবং সরাসরি নাকচ করেছেন যে না, এরকম কোনো আলোচনা সেদিন হয়নি। কিন্তু দেখুন এই যে প্রাক্তন সিআইএ ইন্টেল অ্যানালিস্ট, তিনি কি মিথ্যে বলবেন? এরকম একটি এত বড় পডকাস্ট শোতে এসে, যেটা এই মুহূর্তে পুরো কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্ব, তার এই একটি পডকাস্ট, তিনি কি মিথ্যে বলবেন? আচ্ছা ধরে নিলাম তিনি মিথ্যে বলেছেন, এখানে কোনো আলোচনা হয়নি নিউক্লিয়ার নিয়ে, কোনো আলোচনা হয়নি, তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদলে সিজফায়ার অ্যানাউন্স করে দিলেন, মানে সিজফায়ারের মেয়াদ বাড়িয়ে দিলেন কেন? যে ডোনাল্ড ট্রাম্প মাত্র ঘন্টাখানেক আগে তিনি বলেছিলেন যে আমরা কোনো মতেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চাই না, সেই ডোনাল্ড ট্রাম্প মাত্র ঘন্টাখানেকের মধ্যে কিভাবে বদলে গেলেন? কেন কেন বদলে গেলেন? তার মাথা কি খেললো, কি খেললো? এখানেই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন এবার আসছি আপনাদের কাছে, বলছে ওই বৈঠকের পরে পরেই, যে বৈঠক আপনাদের দেখালাম 20 এপ্রিল হয়েছে, ওই বৈঠকের পরে পরেই যখন আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পকে কোনো আশ্বাস দিতে পারেননি, ঠিক তৎক্ষণাৎ তিনি ভেবে নিয়েছিলেন সিজফায়ারের মেয়াদ বাড়িয়ে দাও, আর অন্যদিকে ইরানকে আরও ভালো করে ঘিরে নাও, কারণ এরপর হতে চলেছে সবচেয়ে বড় যুদ্ধ, যা এখনো পর্যন্ত কেউ দেখেনি। যে লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প এগোচ্ছেন সিভিলাইজেশন খতম করে দেওয়ার জন্য, সেই লক্ষ্যে তিনি আরও অবিচল হন যখন ইরানের তরফ থেকে দ্বিতীয় দফার বৈঠকের জন্য কোনো সাড়া না আসে।
CNN ওয়ার্ল্ড করেছে, বলছে থার্ড ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ার অ্যারাইভস ইন মিডল ইস্ট অ্যাজ ট্রাম্প ডিক্লাইন্স টু গিভ টাইমলাইন অন এন্ডিং ইরান ওয়ার। যখনই তিনি ডেডলাইন বাড়িয়ে দিলেন, ঠিক তার পরেই 3 নম্বর রণতরীটা এসে পৌঁছলো পারস্য উপসাগরে। দেখুন কি বলছে, এই মুহূর্তে রেড সিতে রয়েছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, আরাবিয়ান সিতে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, আর যেটি এসে যুক্ত হয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান ওশিয়ানে ইউএসএস জর্জ H.W. বুশ। অন্যদিকে অতিরিক্ত F-22 র্যাপ্টর, F-15E স্ট্রাইক ইগল এবং F-35 যুদ্ধবিমান ইসরায়েল ও জর্ডানেও পাঠানো হয়েছে। বলছে সিজফায়ার মেয়াদ বাড়িয়ে দিলাম, অন্যদিকে এই সমস্ত ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে ফেলছে। 3 নম্বর রণতরীটা ভাসিয়ে দিয়েছে কোথায়? ইন্ডিয়ান ওশিয়ানে মোতায়েন করে দিয়েছে। এবার দেখুন ইরান অবজারভার তারা একটি টুইট করেছে, টুইট করে বলছে এ লার্জ নাম্বার অফ ইউএস এয়ারফোর্স ট্রান্সপোর্ট প্লেনস আর অন দেয়ার ওয়ে টু দ্য মিডল ইস্ট। তারা পুরো ফ্লাইট রাডার 24-এর পুরো ভিডিও তুলে ধরেছে, ভিডিও যেখানে তারা দেখাচ্ছে দেখুন কিভাবে মধ্যপ্রাচ্যে একের পর এক যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কি বলছে ডিটেলস, দ্য ইউনাইটেড স্টেট হ্যাজ ডিপ্লয়েড ইটস এয়ার ডিফেন্স ফোর্স টু দ্য রিজিয়ন অ্যান্ড সেন্ট অ্যাডিশনাল ইকুইপমেন্ট দেয়ার। দ্য ইউনাইটেড আরব এমিরেটস হ্যাজ গ্র্যান্টেড দ্য ইউনাইটেড স্টেট পারমিশন টু স্টেশন সিগনিফিকেন্ট এয়ার ফোর্স its territory. The Pentagon is clearly preparing for a decisive strike against Iran. বলছে এই মুহূর্তে পেন্টাগন আরও বড় সড়ো কোনো ইরানের ওপর হামলার জন্য তৈরি হচ্ছে, আর তাদেরকে আরব আমিরাত, ইউনাইটেড আরব এমিরেটস তাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে তাদের ভূমি ব্যবহার করার জন্য। সেখানে মার্কিন সেনারা এসে জড়ো হচ্ছে, মার্কিন যুদ্ধবিমানরা এসে জড়ো হচ্ছে, বেস ক্যাম্প তৈরি করা হচ্ছে আবার নতুন করে। কি কারণে? কি কারণে? ফ্লাইট রাডার 24-এর পুরো চিত্র তুলে ধরেছে, বুঝতে পারছেন? পুরো চিত্র তুলে ধরেছে ইরান অবজারভার, তুলে ধরে বলছে দেখুন এবার মার্কিন যুক্তরাষ্ট্র রেডি হচ্ছে, আমরাও তো রেডি হচ্ছি। তার গত এপিসোডগুলোতে আপনাদের আমি দেখিয়েছি কীভাবে ইরান রেডি হচ্ছে, নতুন করে যুদ্ধের জন্য ইরান কিভাবে প্রস্তুতি নিচ্ছে, আমি বেশ কয়েকটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এইবার যেটা এখনো পর্যন্ত কেউ বিশ্বাস করছিল না, সবাই ভাবছিল মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে পালাবে, যখন ডোনাল্ড ট্রাম্প বলে দিল যে আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা এই যুদ্ধ দীর্ঘায়িত করতে পারি, বুঝতে পারছেন? তার পরেই এতগুলো ঘটনা ঘটে গেল। 3 নম্বর রণতরী চলে এলো, আচ্ছা আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান পাঠিয়ে দিল। আবার অন্যদিকে দেখুন ইরান এক্সক্লুসিভ তারা একটি টুইট করে বলছে যে দিস ইজ রিসেন্ট ভিডিওস অফ বেন গারিসন এয়ারপোর্ট, ইউ ক্যান সি দ্যাট ইসরায়েলস বেন গারিসন এয়ারপোর্টস ইজ ফুল অফ USKC-135 রিফিউলিং এয়ারক্রাফট। বলছে দেখতে পারেন আপনারা এই ভিডিওতে, এই ভিডিওটি হচ্ছে বেন গারিসন এয়ারপোর্টের, ইসরায়েলের বেন গারিসন এয়ারপোর্ট, যেখানে ভর্তি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের KC-135 রিফিউলিং এয়ারক্রাফট। বুঝতে পারছেন? দেখুন কত মানে সারি দিয়ে দাঁড় করানো রয়েছে এই রিফিউলিং এয়ারক্রাফটগুলি। কি কারণে? কি কারণে? বলছে ইট ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট দে আর রেডি ফর দ্য নেক্সট রাউন্ড অফ অ্যাটাকস অন ইরান, সিজফায়ার গেভ দেম মাচ নিডেড টাইম ফর প্রিপারেশন। বলছে এটাই ইঙ্গিত করে যে তারা এবার পুরোদমে যুদ্ধের জন্য রেডি হচ্ছে। এই যুদ্ধবিরতিটা অ্যাকচুয়ালি ছিল তাদের একটা সময় কেনার কৌশল। আশা করি বোঝাতে পারলাম যে এইবার মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তী ধাপে নজর দিচ্ছে। তারা দেখাচ্ছে আমরা সিজফায়ারের মধ্যে রয়েছি, তারা দেখাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প দেখাচ্ছে গোটা বিশ্বকে যে আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দিয়েছি, অথচ ভেতর দিক দিয়ে ইরানকে আরও ঘিরে ধরা হচ্ছে। আর আগামীতে ইরানের ওপর পরমাণু হামলা হবে কি হবে না সেই নিয়েও এই মুহূর্তে কেউ নিশ্চিতভাবে কোনো কথা বলতে পারছে না। আশা করি বোঝাতে পারলাম। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, যদি মনে হয় যুক্তিযুক্ত বাস্তবধর্মী বিশ্লেষণ, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই লিখবেন কমেন্টে, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 এবং দেখতে থাকুন রণক্ষেত্র। আগামী দিনে এই ধরনের আরও চাঞ্চল্যকর রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরব, কথা দিলাম। আরও একটা কথা বলছি, যারা ভাবেন এখানে ওয়ার আপডেট দেওয়া হয়, ওয়ার আপডেট অবশ্যই দেওয়া হয়। যারা শুধুমাত্র আপডেটের জন্য এখানে আসেন তারা নিরাশ হতে পারেন, কিন্তু যারা বিশ্লেষণ পুরো অ্যানালিসিস সহ
এই যুদ্ধের আপডেট পেতে চান তারা অবশ্যই রণক্ষেত্রের সঙ্গে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।